এই পরীক্ষাতে হিংস্র কুমির ছাড়া থাকতো, যাতে শত্রুরা কোনোভাবেই এই পরীক্ষাটাকে ক্রস করে এই ফোর্টের দেওয়াল বেয়ে যাতে ফোর্টে এন্ট্রি করতে না পারতো, তার আগেই তারা কুমিরের পেটে চলে যাবে। কিন্তু একদম অরিজিনাল ক্যানন। এই ক্যানন দুটোর আবার ইয়ার লেখা রয়েছে, দেখুন 1827, 1827 সালের ক্যানন। এই ভিক্টোরিয়ান ক্রাউনের মার্কিংটাও রয়েছে, মানে ব্রিটিশ আমলের ক্যানন। 1646-এ শাহজাহান পেশোয়ারে এই রকম একটা জিনিস দেখেন এবং সেই কনসেপ্টটাই তিনি নিয়ে আসেন এই দিল্লির রেড ফোর্টে বা কিলা ই মুবারকে। এবং এই ছাত্তা চকের তখন কিন্তু নাম ছিল অন্য, বাজার ই মুসাকফ তখনকার নাম ছিল, তবে বর্তমানে এখন এটা মিনা বাজার নামে মানে জনমুখে বেশি করে প্রচলিত। যে দিওয়ানি আমে সম্রাট শাহজাহান পিছনের এই সিংহাসনে বসে জনতার দরবারে জনতাদের অভাব অভিযোগ এই সমস্ত শুনতেন, তাদের বিচার করতেন। আর্চের এই যে ডিজাইনগুলো, এগুলো আপনি আমের ফোর্টেও দেখতে পারবেন, এই যে আর্চের ডিজাইনগুলো। এবং এই যে একটা জায়গায় দাঁড়ালে এই যে পরপর প্রত্যেকটা আর্চের মাথা আপনি দেখতে পারবেন, একদম সেম আপনি আমের ফোর্টেও এই একই গঠনশৈলী আপনি দেখতে পারবেন। এই যে পুরো দিওয়ানি আমের এই যে এন্ট্রি, এই এন্ট্রি টোটাল 9খানা রয়েছে, 1 2 3, এদিকে 4 5, ওদিকে 6 7 8, ওপাশে আরেকটা আছে 9খানা এন্ট্রি রয়েছে এই দিওয়ানি আমের। আর এই দিওয়ানি আমের সঙ্গে সরাসরি ওইটা কিন্তু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নহবতখানা। সম্রাট যখন আসতেন ওই নহবতখানায় সানাই বাজতো, বাদ্যযন্ত্র বাজতো, সম্রাট আসতেন, এসে এই দিওয়ানি আমের এই দিকে পিছন দিক থেকে সম্রাটের এন্ট্রি হতো। এন্ট্রি হয়ে সম্রাট পিছন দিক থেকে এসে এই সিংহাসনে বসতেন সম্রাট শাহজাহান। আর উপরের এই যে ক্যানোপিটা দেখুন, এই ক্যানোপিটা হচ্ছে বাঙালি স্টাইল, বেঙ্গল থেকে এই স্টাইলটাকে নেওয়া হয়েছে। পালকির মাথার ক্যানোপি যেটা থাকে, এটা হচ্ছে সেই বাঙালি রূপের স্টাইলটাকে এখানে নেওয়া হয়েছে। দেখুন এই 1 এই 2, এর বরাবর পিছনে একটা 3, এইখানে একটা 4, এই যে 4টে স্তম্ভ রয়েছে, এই 4টে স্তম্ভের জন্য 4টে সিম্বল রয়েছে। সম্রাট শাহজাহানের 4 সন্তান মানে 4 পুত্র ছিলেন, দারাশিকো, মুরাদ, শাহ সুজা এবং ঔরঙ্গজেব। 4 সন্তানের সিম্বলিক হিসাবে এই 4টে স্তম্ভ ছিল তার এই সিংহাসনে। এবং এই সিংহাসনে বসেই কিন্তু তিনি এই জনতার দরবারে বা পাবলিক ফোরামে তিনি বিচার করতেন। এবং শোনা যায় বিচারে কেউ দোষী সাব্যস্ত হলে এখানে ঠিক পাশেই, অ্যাডজাস্টের পাশেই এখানে একটা জেল ছিল, তাকে সঙ্গে সঙ্গে জেলে পুরে দেওয়া হতো। তবে সেটার অস্তিত্ব আমি এখন আর দেখতে পাচ্ছি না। সিংহাসনের পিছন দিকে দেখুন একটা দরজা রয়েছে, সম্রাট কিন্তু ওই দরজা দিয়ে এসে এই সিংহাসনে এখানে বসতেন। সম্রাট কিন্তু সামনে দিয়ে কখনো আসতেন না, পিছন দিক থেকে আসতেন। আর এই যে জালির কাজগুলো দেখতেন, এই দুপাশে ওপাশেও রয়েছে জালির কাজ। আর এই যে জালির কাজ, এর ভিতরে কিন্তু সম্রাটের পরিবারবর্গ, রানী, সম্রাটের মা এরা থাকতেন, যারা ভিতরে বসে এই জনতা যারা এখানে উপস্থিত থাকতেন তাদেরকে কিন্তু দেখতে পেতেন। আর এই রেড ফোর্টের মেইন স্থপতিকার হচ্ছেন উস্তাদ আহমেদ লহরি, যিনি কিনা তাজমহলেরও কিন্তু মেইন স্থপতিকার মানে মেইন আর্কিটেক্ট। আর এই রেড ফোর্টের বেশ অনেকটা অংশই কিন্তু স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। এই রেড ফোর্টের যে গঠনশৈলী বা যে স্থাপত্যশৈলী আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু ইসলামিক, হিন্দু এবং ইউরোপীয় এই 3 ধরনের স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয়েছে আজকের লালকেল্লা। হিন্দুদের ক্যালেন্ডারে 2টো মাস আসে, একটা শ্রাবণ, একটা ভাদ্র। শ্রাবণ মাস থেকে শ্রাবণ আর ভাদ্র মাস থেকে ভাদো। মার্বেলের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে শ্রাবণ। এটা হচ্ছে নর্থ সাইড, নর্থ সাইডের স্ট্রাকচারটার নাম হচ্ছে শ্রাবণ। আর ঠিক এর আইডেন্টিক্যাল সাউথ
সাউথে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এই যে হোয়াইট কালারের, এটার নাম হচ্ছে ভাদো। ভাদ্র মাস থেকে ভাদো, এই সাবান আর ভাদো একটা নর্থে একটা সাউথ পোর্শনে, এই দুটোকে কানেক্ট করেছে মাঝখানে একটা ক্যানেল। আর এই ক্যানেলটার মাঝখানে এই যে লাল রঙের বিল্ডিংটা, এটার নাম হচ্ছে জাফর মহল। এই সাবান ভাদোর মধ্যে যে ক্যানেল, সেই ক্যানেল দিয়ে আগে মানে জলের লিঙ্ক ছিল এবং শোনা যায় সেখানে ফাউন্টেন চলতো, মানে পুরো এরিয়াতে যাতে গরমের ব্যাপারটা একটু কমে, একটা ঠান্ডার অনুভূতি থাকে, ঠিক সেই কারণেই কিন্তু এই সাবান ভাদোর কনসেপ্টটাকে কনস্ট্রাকশন করানো হয়েছে বা কি কিছু। এবং এই সাবান আর ভাদো বাইরে থেকে দেখতে দুটো বিল্ডিংই কিন্তু একদম আইডেন্টিক্যাল এবং দুটোই কিন্তু মার্বেল পাথরের তৈরি। মুঘল বাদশাদের জমানায় যত বাদশারা শাসন করেছেন তার মধ্যে শাহজাহানের মতো এত সুন্দর আর্কিটেকচারাল সেন্স বা এত সুন্দর স্থাপত্য তৈরির যে কৃতিত্ব, সেটা কিন্তু আর কাউকে দেওয়া সম্ভব নয় শাহজাহান ছাড়া। একদম সেন্টার পজিশনে এই যে জাফর মহলটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করেছিলেন মুঘল শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর। 1842-এ এই জাফর মহলটা তিনি তৈরি করেন। এই শান্ত পরিবেশে, এই ঠান্ডা পরিবেশে তিনি এই ছোট্ট রুমটার মধ্যে বসে তিনি এখানে কবিতা লিখবেন বলে, এবং এই ঘরে বসে তিনি বেশ কিছু কবিতাও রচনা করেছিলেন এবং তার নামে কিন্তু এই মহলটার নাম হচ্ছে জাফর মহল। এই যে আশপাশের যে গ্রিনারিটা, এই উদ্যানটাকে বলা হয় হায়াত বক্স, মানে স্বর্গীয় উদ্যান। এবং যদি সাবান ভাদো আজকে লাইভ থাকতো তাহলে হায়াত বক্স কিন্তু সত্যিই স্বর্গীয় উদ্যান হতে পারতো। এটার নাম হচ্ছে শাহ বুর্জ। এই শাহ বুর্জের কাজ হচ্ছে, এখানে দিল্লির পাশ দিয়ে যমুনা প্রবাহিত হতো, এখনও হয়, তবে যমুনা এখন অনেক সংকীর্ণ হয়ে গেছে। তো ওই যমুনার মেন স্ট্রিম থেকে জলকে এখানে লিফট করা হতো, লিফট করে সেটাকে চ্যানেলের মাধ্যমে বা সোজা ভাষায় পাইপলাইনের মাধ্যমে স্টোর করে এই যে লালকেল্লার ভিতরে যত প্যালেস ছিল, যে পরিবারবর্গ বাস করত, সেখানে জলগুলোকে পাঠানো হতো যাতে ভিতরের মহলগুলো গরমের দিনেও ঠান্ডা থাকে। এই যে পিছনেও এই যে জায়গাগুলো দেখুন, এর উপরে ওই যে উপরের ওই জায়গাটাতে হচ্ছে জলগুলোকে স্টোর করা হতো। আর এখানে এখন ভিতরে সিআরপিএফ এর জওয়ান পাহারায় বসে আছে যাতে ব্যারিকেড টপকে ভিতরে কেউ না ওঠে। এই শাহ বুর্জের আরেকটা নাম হচ্ছে স্ট্রিম অফ প্যারাডাইস বা নাহার ই বহিস্ত। ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটায় এসে থেমেছি সেটা হচ্ছে মতি মসজিদ বা পার্ল মস্ক। এই যে মতি মসজিদ, এটা তৈরি করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব তার পার্সোনাল ইউজের জন্য। এই রেড ফোর্ট এরিয়ার মধ্যে সম্রাট ঔরঙ্গজেবের এই মতি মসজিদ তৈরির আগে কোনো মসজিদ ছিল না। এর আগে সম্রাট শাহজাহান তার প্রেয়ারের প্রয়োজন হলে তিনি দিল্লি গেট দিয়ে চলে যেতেন জামা মসজিদে। জামা মসজিদ কিন্তু রেড ফোর্ট থেকে বেশি দূরে নয়। সিংহাসনে বসার পর টুপি সেলাই শুরু করেন এবং টুপি সেলাই করে সেগুলো বিক্রি করে সেই পয়সা জমিয়ে এই মতি মসজিদ তৈরি করেন। এই মতি মসজিদে তিনি দিনে রাতে যখন তার মন হতো তিনি চলে আসতে পারতেন এবং তার শোবার ঘর থেকে এই মতি মসজিদের দূরত্ব মানে যৎ সামান্য ছিল। মধ্যে 3টে বা 4টে বোধহয় বাথিং স্পট বা চেম্বার রয়েছে। এর মধ্যে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থাপনা ছিল, রোজ ওয়াটারে স্নানের ব্যবস্থাপনা ছিল এবং আলাদা করে ড্রেসিং রুমও ছিল। এগুলো হচ্ছে রাজপরিবারের সদস্য যারা, রয়্যাল ফ্যামিলি মেম্বার যারা, তাদের স্নানঘর, পরিষ্কার বাংলা কথায় তাদের স্নানঘর। এবং সেটা হচ্ছে ওই মোগলদের ভাষায় বা আরবি ভাষায় হচ্ছে হামাম। এই হামাম কিন্তু আপনি লখনৌতে সেই ইমামবাড়া যখন দেখতে যাবেন সেখানেও কিন্তু আপনি এই হামাম দেখতে পারবেন। দিওয়ানি খাস অর্থাৎ যেখানে রাজদরবারে জনতার মিটিং হতো না, যেখানে প্রাইভেট অতিথিদের সঙ্গে রাজা দেখা সাক্ষাৎ করতেন, সেই জায়গাটা অর্থাৎ খাস মহল, সেই দিওয়ানি খাস। সেই দিওয়ানি খাসের দেওয়ালে এই মার্বেলের মধ্যে মিনার কাজগুলো দেখুন। এইখানকার যে মিনার যে কাজগুলো, এগুলো কিন্তু একমাত্র আপনি মোগল দরবারেই পারবেন। এই মিনার কাজগুলো কিন্তু এখনও অটুট রয়েছে, কোনো রকম ক্ষতি হয়নি।
কিন্তু এখানে ওই যেটা বড় ক্ষতি হয়ে গেছে সেটা এবার আপনাদের দেখাচ্ছি। 1739-এ নাদির শাহ পারস্য থেকে এসে এই রেড ফোর্ট আক্রমণ করেন এবং 1747-এর মধ্যে এই রেড ফোর্টের প্যালেসগুলোতে যত মণি মুক্ত সোনা রূপো বহুমূল্যবান আরও যা ধন সম্পত্তি ছিল সব কিছু লুট করে নিয়ে তিনি আবার তার দেশে ফিরে যান। আর 1752-তে এই দিল্লি সিংহাসনে নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেন মারাঠারা। 1760 সালে আহমেদ শাহ আবদালি আবার রেড ফোর্ট আক্রমণের প্রস্তুতি নিলে মারাঠাদের কাছে তখন যুদ্ধে লড়াই করার মতো পয়সা কড়ি অর্থাৎ ফান্ডের ঘাটতি দেখা যায়। তখন তারা কি করলো, দিল্লিকে বাঁচানোর তাগিদে এই যে দেওয়ানি খাসের সামনে আমি এখন বসে আছি, এই দেওয়ানি খাসের যে ছাদ, এই ছাদ সোনা রূপো দিয়ে মোড়া ছিল। সেই সোনা রূপো তুলে ফেলে সেই সোনা রূপো গলিয়ে ফান্ড রেইজ করে তারা যুদ্ধে লড়াই করে, কিন্তু তাতে লাভ কিছু হয় না। 1761-তে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কিন্তু হেরে যায়, দিল্লি কিন্তু বিদেশি শক্তির হাতে চলে যায়। তাই দিল্লিকেও বাঁচানো গেল না এবং এই দেওয়ানি খাসের সৌন্দর্য কিন্তু লুট হয়ে গেল বিদেশি শক্তির হাতে। আর যে ছাদের কথা বললাম, এই ছাদটা দেখুন পুরো খোদাই করে তুলে নেওয়া হয়েছে। এই ছাদে কিন্তু সোনার উপর একটা সময় জল করতো, একটা মোমবাতির আলো জ্বালালে পুরো দেওয়ানি খাস চকমকিয়ে উঠতো। সেই সোনার উপগুলো কিন্তু পুরো তুলে নেওয়া হয়েছে যুদ্ধের প্রস্তুতির জন্য। দেওয়ানি খাসের এই যে মাঝখানের জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই একটা সময় ছিল ময়ূর সিংহাসন। 1739-এ নাদির শাহ যখন পারস্য থেকে আসেন, এসে যখন রেড ফোর্টের বিভিন্ন প্যালেসে লুণ্ঠন চালান, তখন এখানকার এই ময়ূর সিংহাসন তিনি লুট করে নিয়ে যান পারস্যতে। আর এই ময়ূর সিংহাসনের তৎকালীন দিনে তৈরির খরচ পড়েছিল প্রায় 8 কোটি টাকা। আর এই ময়ূর সিংহাসনের সাথে কিন্তু তিনি বহু মূল্যবান কোহিনূর হিরেটাও কিন্তু চুরি করে নিয়ে যান। 1803 থেকে 1947 সাল পর্যন্ত এই রেড ফোর্ট ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবলে। তাদের পরিবারবর্গও এখানে থাকতো এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনটাও তারা এই রেড ফোর্ট দিয়েই চালাতো। 1857 সিপাহী বিদ্রোহের সময় মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করে তিনি কিন্তু সিপাহীদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অ্যাকচুয়ালি ব্রিটিশরা তাকে বন্দি করতে পারেন, এই খবর পেয়ে তিনি এই রেড ফোর্ট ছেড়ে পালিয়ে যান। পালিয়ে গিয়ে হুমায়ুন টোম্বের কাছে তিনি গা ঢাকা দেন এবং খবর পেয়ে ব্রিটিশরা তাকে সেখান থেকে ধরে নিয়ে আসেন আবার এই রেড ফোর্টে তার বিচার হয়। বিচার হওয়ার পর অবশেষে তাকে চিরকালের মতো রেঙ্গুনে নির্বাসিত করে দেওয়া হয়। এই বন্ধ দরজাটা, এই দরজাটার ওপারে ছিল একটা সময় যমুনা নদী এখন অনেক দূরে চলে গেছে। এটার নাম ছিল হচ্ছে যমুনা গেট দিয়ে নদীপথে সম্রাট বিভিন্ন জায়গায় যেতেন। যেমন ধরুন দিল্লি থেকে আগ্রা গেলেন বা অন্যত্র কোথাও যদি নদীপথে যাওয়ার দরকার হতো, তখন তিনি এই যমুনা গেটটাকে ব্যবহার করতেন। হচ্ছে সম্রাটের খাসমহল। এই খাসমহলের এই যে জায়গাটা, এটা পেইন্টেড পার্ট এবং এই দেওয়ালে প্রচুর ফ্লোরাল ডিজাইন রয়েছে। এটা হচ্ছে সম্রাটের বৈঠকখানা, এর পিছনে হচ্ছে সম্রাটের শোবার ঘর বা খাপকা, আর তার ওপাশটাই কিন্তু আপনার রয়েছে দেওয়ানি খাসের সঙ্গে এই খাসমহলটা কিন্তু কানেক্টেড রয়েছে। আমার পিছনের এই যে বিল্ডিংটা, এইটাই কিন্তু দেওয়ানি আমের পিছন দিকটা। আর দেওয়ানি আমের পিছন দিকে একদম মুখোমুখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রংমহল এবং এইখানে হচ্ছে ওই আমোদ প্রমোদের জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হতো। এবং এই রংমহলের নর্দার্ন সাইড এবং সাউদার্ন সাইডে দুটো পার্ট রয়েছে, যেখানে দেওয়ালের মধ্যে কাচের অনেক কারুকার্য রয়েছে এবং যেখানে মোমবাতির আলোতে জায়গাটা পিকচারাস একটা বিউটি তৈরি হয়। সেই কারণে এই রংমহলের নর্দার্ন আর সাউদার্ন সাইডটাকে আবার শীষমহল বলা হয়। তবে ভেতরের দেওয়ালের কোনো কারুকার্য আজকে আর বেঁচে নেই, সব খোদাই করে লুণ্ঠন হয়ে গেছে। ওই দিকটা, ওই ভিতরে হচ্ছে শীষমহল সাউদার্ন পার্টের, আর এই জায়গাটা হচ্ছে রংমহল। ভিতরের দেওয়ালে দেখুন কোনো কিছু অবশিষ্টাংশ নেই। আর এই দিকে ওই কর্নারে, ওই ভিতরের দিকে একদম ওই এন্ডে নর্দার্ন পার্টেও একটা জায়গা রয়েছে যেখানে অল্প কিছু কাচের অংশবিশেষ রয়েছে। ওই জায়গাটাকেও কিন্তু শীষমহল বলা হচ্ছে। এটাকে বলা হয় মমতাজ মহল। মমতাজের জন্য সম্রাট শাহজাহান এই রেড ফোর্ট এরিয়ার মধ্যে এটাকে বানিয়েছিলেন। এই যে রয়্যাল প্যালেসগুলো যেভাবে একই লাইনে রয়েছে, সেই লাইনেই একদম দক্ষিণে হচ্ছে এই মমতাজ মহল। তবে মমতাজ মারা যাওয়ার পর মমতাজের দুই কন্যা জাহানারা এবং
রোশনারা তারা এই মমতাজ মহলে থাকতেন। তবে মমতাজ মহলের যে অরিজিনালিটি সেটা আজকে আর প্রেজেন্ট নেই, কেননা 1857 সিপাহী বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহের বন্দীদেরকে এনে ইংরেজরা এই মমতাজ মহলে রেখেছিল এবং মমতাজ মহলকে তারা তখন জেলে কনভার্ট করে দেয়। ঠিক যেরকম যে রংমহলকে আপনাদেরকে এর আগে দেখালাম, সেই রংমহলকে ইংরেজরা এই রেড ফোর্ট দখল করার পর রান্নাঘরে পরিণত করেছিল, ঠিক সেরকম এই মমতাজ মহলকে তারা জেলখানায় পরিণত করেছিল। আর এই মমতাজ মহলকে অনেকে আবার ছোটা রংমহলও কিন্তু বলে থাকেন। মমতাজ মহলের একদম ভিতরে দেখুন চ্যানেল কাটা রয়েছে, এই পর্যন্ত কিন্তু ওইখান থেকে জলগুলোকে আনা হতো। প্রত্যেকটা মহলের মধ্যে দিয়ে কিন্তু এই চ্যানেল করে এই জলগুলো আসতো এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই একই সিস্টেমে জল পাঠানো হতো। পুরো রেড ফোর্টে যত যত জায়গায় মহল রয়েছে। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। অ্যাটলিস্ট কিছু একটা তো দেখলাম এই জীবনে, লালকেল্লার মতো জায়গা যেখান থেকে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন হয়েছিল 15ই আগস্ট। আর লালকেল্লা দেখা শেষ, 10টায় ঢুকেছিলাম, 2:30 বাজলো সম্পূর্ণ লালকেল্লা ভালো করে দেখতে, আর পাও প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। লালকেল্লার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাপোর্ট করবেন আর সঙ্গে থাকবেন। আর যেটা বাকি রইল সেটা হচ্ছে টিকিটের ব্যাপারটা। এসআই অনলাইন টিকিট আমার কত কি পড়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এসআই সাইটগুলোতে সবসময় অনলাইন টিকিট করলে চার্জেস কম পড়ে, তাই আমার রিকমেন্ডেশন থাকবে এসআই সাইটে গেলে অনলাইন টিকিট করেই যাবেন। এই লালকেল্লা কিন্তু আপনার সোমবার বন্ধ থাকছে। সো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই।